আমি রোজ সকালে কিছু না কিছু ভুল আর পাগলামি করবো, যেটা সে সহ্য করবে নিরুপায় হয়ে। তার বানানো নাস্তা খেয়েই বের হবো বাড়ি থেকে। যখন সে খুব রাগ করে থাকবে তখন তার রাগ ভাঙানো হবে আমার একমাত্র লক্ষ্য। আবার যখন আমি অভিমান করব তখন সে আমার অভিমান ভাঙাতে গিয়ে আমার বায়নাগুলোর কাছে লজ্জায় চলে যাবে। কখনো কখনো সে আমার কাছে সুন্দর একটি বিকেল চাইবে, আর আমি তাকে নিত্য নতুন বিকেল উপহার দেব। মাঝে মাঝে সন্ধ্যায় তাকে অবাক করে দিয়ে কিছু করে বসবো, সকল রাগ অভিমানগুলো মুছে দেব তার। সে যখন রান্না করবে আমি খুব জ্বালাবো তাকে, আর সে তখন রাগে আমাকে খুব বকা দেবে। মাঝে মাঝে তাকে আমি বিভিন্ন কাজে সাহায্য করব। কখনো কখনো হুট করে সে এমন পায়রা করে বসবে যা আমার জন্য কষ্টকর, কিন্তু তাও আমি পূরণ করবই। তার অব্যক্ত চাওয়াগুলো আমি খুঁজে বের করবই, ভালোবাসতে বাধ্য করব তাকে। কখনো জ্যোৎস্না রাতে দুজনে হারিয়ে যাব আলো আর আধারের মাঝে। কোনো এক বৃষ্টিতে দুজনে ছেলে মানুষই করেই ভিজতে যাব। কখনো একটি ছাতা নিচে ঠাঁই নেব দুজনে। কোনো এক ঘুটঘুটে অন্ধকার রাতে দুজনে ফিসফিসিয়ে গল্প করতে করতে ভোর ডেকে আনবো। মাঝে মাঝে আমরা দুজন একটা প্লেটই খাবো। আমি যখন রাগ করব তখন সে আমায় নিজ হাতে খাইয়ে রাগ ভাঙাবে, তারপর আমার হাতে খাওয়ার জন্য বায়না ধরবে। মাঝে মাঝে সময় করে তাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব, তবে শাড়ি চুড়িতে পুতুল বাড়িয়ে নয়, পর্দায় আবৃত করে দিতাম। হয়তো ভাবছেন আমি শাড়ি চুড়ি পছন্দ করি না, আসলে ব্যাপারটা তেমন নয়। শাড়ি চুড়ি আমার খুব বেশি প্রিয়। আমারও প্রিয় একটি রং আছে, যে রঙের শাড়িতে আমার ভালোবাসার মানুষটাকে দেখতে ইচ্ছে করে, তাকে বাহারি সাজে দেখতে ইচ্ছে করে। কিন্তু সেগুলো লোক দেখানোর জন্য নয়, শুধু আমার জন্য। কারণ আমার স্ত্রীকে আমি বাজারের ওই সস্তা মডেল বানাতে চাই না, যাকে দেখে 14 বছরের বালক থেকে শুরু করে 40 বছরের বয়স্ক লোকরা পর্যন্ত মজা নেবে। আমি আমার স্ত্রীকে হীরার মতো লুকিয়ে রাখতে চেয়েছি, কারণ সে আমার কাছে হীরার চেয়েও কোটি কোটি গুণ বেশি দামি। জানেন, এরকম হাজারো স্বপ্ন ছিল আমারও, কিন্তু আমার সেই স্বপ্নগুলো পূরণ করার মতো কেউ নেই। কেননা আমার মনের মতো কেউই হবে, দূরে থাক। আমি হতভাগা নিজেই তো কারো মনের মতো নই। ও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আপনাকে বিরক্ত করার জন্য অনেক দুঃখিত। বিয়ের পর থেকেই তো আপনাকে বিরক্ত করে আসছি, সেসবের জন্য আমি ক্ষমা প্রার্থী। মাফ করে দেবেন আমায়। কথাগুলো একটানা বলেই গেছি আমি। নিশিতা একটি কথাও বলেনি। এতক্ষণ কথা বলাতে মগ্ন থাকায় নিশিতার দিকে খেয়ালই করিনি। নিশিতার দিকে তাকিয়ে দেখি নিশিতার চোখগুলো পানিতে টলমল করছে। সে একটানা এতক্ষণ আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনেছে, এতে কোনো সন্দেহ নেই। তাকে কিছু বলার আগেই অনুভব করলাম আমার নিজের চোখ বেয়ে পানি গড়িয়ে গালের কাছে চলে আসছে। আর কোনো কথা না বলে আমার আরামের পাটি বিছিয়ে শুয়ে পড়লাম। নিশিতা ঘুমাচ্ছে নাকি জানি না, সেদিকে তাকানোর সাহস পর্যন্ত পাইনি। অনেক বেশি কথা বলে ফেলেছে আজ। ঘুমিয়ে পড়লাম। ভোরে জেগে দেখি নিশিতা ঘরে নেই। কেমন যেন একটা ভয় ভয় কাজ করলো মনে। দ্রুত ওয়াশরুমে দেখে গেলাম। গিয়ে দেখি নিশিতা একা একা অজু করার চেষ্টা করছে, কিন্তু হাতের কারণে করতে পারছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি গিয়ে নিশিতাকে সাহায্য করলাম। নিশিতা চুপচাপ আমার বেহায়াপনা মেনে নিল। আমার আজকে খুবই ভালো লাগছে, কারণ নিশিতা এমন অসুস্থ অবস্থায় নামাজের জন্য উঠেছে নিজে থেকে। সকালে নিশিতার মা আর বাবা আসলো। নিশিতার মা তো পারে না, কেঁদেই দেন। তারা যাচ্ছে নিশিতাকে নিয়ে যেতে। অনেকদিন হলো নিশিতা বাড়ি যায়নি, এর আগে একবার গিয়েছে মাত্র। মা আমাকে জিজ্ঞাসা করলেন যেতে দেবে কিনা। আমি আগ্রহের সাথে সম্মতি দিয়ে দিলাম। মানা করার কোনো মানেই হয় না। নিশিতাকে নিয়ে চলে গেল তারা। যাওয়ার সময় আমি তার মোবাইলটা তার হাতে দিলাম। কোনো কথা না বলে গ্রহণ করেছে। নিশিতা চলে গেল। কতদিন থাকবে আমি জানি না। আমি কাজে চলে গেলাম। নবপ্রেমিকের মতো বারবার কেন জানি নিশিতার কথা মনে পড়ে। ওদিকে পরীক্ষা চলে আসছে, বইও কেনা হয়নি। সময় আছে মাত্র 5 দিন। পরীক্ষা 3 দিন আগে বই কিনে আনলাম। যতটুকু সম্ভব পড়ার চেষ্টা করলাম, কিন্তু পড়ায় তো মন বসে না। আসলে বিয়ের পরে পড়ালেখা জিনিসটা মনে হয় বিলাসিতা ছাড়া আর কিছুই না। পরীক্ষাও শেষ হয়ে গেল। কি যে পরীক্ষা দিয়েছে সে কথা বলে আপনাদেরকে লজ্জায় ফেলতে চায় না। নিশিতাকে একবারও ফোন দিইনি। ফোন দিলে আবার কি না কি ভেবে যায় তার জন্য। নিশিতা বাড়ি গিয়েছে প্রায় 10-12 দিন হবে। এদিকে রমজান মাসে চলে আসছে, কাল থেকে রোজা শুরু। মা বলছে নিশিতাকে গিয়ে নিয়ে আসতে। এর আগে যখন নিশিতা বাড়ি গিয়েছিল তখন মা আর বাবাকে পাঠিয়েছিলাম আনার জন্য। আমার ভালো লাগে না যেতে। অনেক বলেছে কিন্তু যাইনি একবারও। কিন্তু এবার নাকি তারা যেতে পারবে না, তাই কি আর করা।
আমাকে যেতে হলো। বিয়ের পর এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি। কেনাকাটা করতে কোনো কমতি রাখিনি। যতই হোক, নতুন জামাই বলে কথা। তাও আবার কবে না হঠাৎ নিশিতা ডিভোর্স চেয়ে বসে কে জানে। শ্বশুরবাড়ি গিয়ে দেখলাম শ্বশুর মিয়া বাসায় নেই। নিশিতা ছোট ভাইকেও ঘরে দেখছি না। ভালোই হয়েছে, বেটা থাকলে আমার পকেট ফাঁকা করে দিত। শাশুড়ি বেগম আমাকে দেখে তো মহা খুশি। আমার হাত থেকে ব্যাগগুলো নিয়ে বলল, গরমে একদম ঘেমে গেছো, আগে হাত মুখ ধুয়ে নাও। নিশিতা রুমেই আছে, আমি শরবত বানিয়ে আনছি। হাত মুখ ধুয়ে নিশিতার রুমে চলে গেলাম। নিশিতা দাঁড়িয়ে আছে, খাটে একটা হাদিস লেখা যাচ্ছে, হয়তো এতক্ষণ পড়ছিল। বেশ ভালো লাগলো এটা দেখে। শুধু তাই নয়, নিশিতা নিজেই আমাকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? হুম, হাতের কি অবস্থা এখন? ভালোই। এখন আর ব্যথা নেই, দাগও কমে যাচ্ছে। ও, আপনার পরীক্ষা কেমন হলো? হয়েছে মোটামুটি ভালোই। মা বাবা অস্থির হয়ে গেছে আপনাকে নিয়ে যেতে, জোর করে পাঠিয়ে দিল। ও, আপনি চাননি আসতে? আমার কি কিছু চাওয়ার অধিকার আছে? নিশিতা আর কিচ্ছু বলল না। দুপুরে শ্বশুর মশাই বাসায় আসলেন। কথা হলো অনেক। খাবারের আয়োজন দেখে তো মাথায় নষ্ট। এত আয়োজন! খাওয়া শেষে নিশিতাকে নিয়ে আসার কথা বলায় ওনারা বলল 2 দিন থেকে তারপর নিয়ে আসতে। কিন্তু আমার মোটেও থাকার ইচ্ছে নেই। তাছাড়া কাল থেকে রমজান মাস, তাই কাজের অজুহাত দেখিয়ে ওনাদের আবদার থেকে মুক্তি পেলাম। নিশিতাকে বললাম তৈরি হতে। খুব অবাক হলাম নিশিতাকে বোরখা পরতে দেখে। এই প্রথম নিশিতা বোরখা পরল। ব্যাপারটা বেশ ভালোই লাগলো। কিছু একটা মনে হচ্ছে, মনে মনে ভাবনা আসছে অনেক কিছু নিয়ে। থাক, বেশি বেশি ভাবা দরকার নেই। নিশিতাকে নিয়ে রওনা হলাম। রাস্তায় নিশিতা কোনো কথাই বলেনি। বাসায় আসার পর মা বাবা নিশিতাকে পেয়ে অনেক খুশি হলো। নিশিতাও বেশ খুশি, অন্য সময় থেকে একটু অন্যরকম। শুরু হলো পবিত্র রমজান মাস। নিশিতা আজকাল 5 ওয়াক্ত নামাজ পড়ছে দেখছি, আবার রোজাও রাখে। অবসর সময় আমার বিভিন্ন হাদিসের বইও পড়ে। আমার সাথে আগের মতো আর খিটখিটে মেজাজ দেখায় না। আমাকে প্রায় খাটে শুতে বলে, সে নিচে শোবে বলে। আমি তার এই আবদার মেনে নিই না। ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে বুঝতে পারছি না। নিশিতার দিন দিন কেমন যেন পরিবর্তন হচ্ছে। জানি না শেষ পর্যন্ত তাকে আমি জয় করতে পারবো কিনা। কিন্তু আমাকেও শক্ত থাকতে হবে। নিশিতা যদি তার এই প্রস্তাব দিয়ে বসে, তাহলে সহ্য করার মতো শক্তি আমার থাকতে হবে। আজ হলো 7 রমজান। সন্ধ্যার একটু আগে মামাতো বোন তিশা আসলো ইফতার দিয়ে। পাশের গ্রামেই তাদের বাসা। সে একটু স্টাইলিশ, মুখে আটা ময়দা মেখে একেবারে ময়দা সুন্দরী হয়ে গেছে। চুলগুলো স্ট্রেইট করা। এই যুগের ছেলেদের ক্রাশ বলা যায়। ও আর আমি ছোটবেলায় একসাথেই খেলতাম। আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। তিশা আমাকে অনেক পছন্দ করত। ও যখন ক্লাস 9-এ পড়ে, তখন আমাকে প্রপোজ করে বসে। সেদিন আমি বলেছিলাম আমার সামনে যেন আর কোনোদিনও না আসে। কিন্তু কে শোনে কার কথা। এখনো বাসায় আসলে আগের মতোই বাচ্চামি করে, আর আমি ইচ্ছে মতো বকে দিই। আমার বিয়েতে আসার পর আজ প্রথম আসলো, এসেই বক বক শুরু করলো। ইফতারে যখন একসাথে বসলাম তখন সবার সামনেই বলে উঠলো,